হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা পিথাগোরাস পর্বে গণিত শিক্ষা পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই পিথাগোরিয়ান শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করি পিথাগোরাসের জন্মদাতাকে, যে পিথাগোরাসকে জন্ম না দিলে আজকের গণিতকে এত সুন্দর মনে হতো না। গণিতের 80% সৌন্দর্যতা বৃদ্ধি করে দিয়েছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য যখন শিক্ষকেরা আলোচনা করতে চায় তখন ছাত্র শিক্ষকের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। আমি চেষ্টা করব যে পিথাগোরাসের উপপাদ্যটা সবাইকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পিথাগোরাসের এই সূত্রটা প্রমাণ করা যায় কয়েকটা সিস্টেমে, যেমন ট্রাপিজিয়াম সিস্টেম। ফার্স্টে ট্রাপিজিয়াম সিস্টেমে করা যায়, তারপরে করা যায় ত্রিভুজের সদৃশ্যতা দিয়ে, তারপরে করা যায় বীজগণিতীয় সিস্টেমে এবং করা যায় ইউক্লিডীয় সিস্টেমে। এই চারটা সিস্টেমে তোমাদের বইতে আলোচনা করা আছে, যেমন এইটা আছে, ক্লাস 8-এ আছে 3টা, তারপরে ক্লাস 9-10-এ আছে ইউক্লিডীয় সিস্টেম। তা আমি এই 3টা নিয়ে আলোচনা করি, যদিও এটা পিথাগোরাসের সূত্রটা আরও কয়েকটা ভাবে করা যায়। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবগুলি পর্ব আলোচনা করার জন্য, বা প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা প্রমাণ যতগুলি আলোচনা করা যায়, যতগুলি প্রমাণ করা সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করব ততগুলি প্রমাণ তোমাদেরকে করে দিতে। তো পিথাগোরাসের সূত্র আমরা ফার্স্টে আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। তো পিথাগোরাস সাহেব হলো এই মহান গুরু পিথাগোরাস। এই মহান গুরু পিথাগোরাস এটাকে আমি নিজেই ভয় পাই। কেন ভয় পাই জানো? প্রমাণের জন্য না, উনি নিজেই হলো একজন খুনি। কারণ কি জানো, উনি ভুল প্রমাণ করার কারণে ওনার সূত্রটা ভুল, কোনো একজন ছাত্র ভুল প্রমাণ করছে, তার নাম হলো হিম্পেসাস। তার সূত্র ভুল প্রমাণ করার কারণে পিথাগোরাস তাকে মেরেই ফেলছে, এবং এটা সত্য। এই জন্য আমি নিজেই পিথাগোরাসকে ভয় পাই। তো গুরু, আপনি এখানে বসে দেখেন, আমি প্রমাণ করার চেষ্টা করি, আপনার সূত্রটা ভুল হলে ক্ষমা করবেন। চলো আমরা আগে একটা চিত্র আঁকি যে পিথাগোরাসের সূত্রটা কি। পিথাগোরাসের সূত্রটা হলো, তিনি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো এরকম, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, বলে দিছে এই সমকোণের বিপরীত বাহু, এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আমি নাম দিয়ে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজের, দেখো এটা যদি হয় সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা এসি। তাহলে বলে দিছে কি, যে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সেটা কার সমান? তার অপর দুইটা বাহুর বা সমকোণের সন্নিহিত বাহু দুইটার বর্গের সমষ্টি। তো দেখো সন্নিহিত বাহু কোনটা? এটা হলো কোণ, তাহলে সন্নিহিত বাহু এই দুইটা ইকুয়াল এই সন্নিহিত দুইটা বাহুর বর্গের সমষ্টি। এটা প্রমাণ করতে হবে। সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ, আমরা করি এরকম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান। অতিভুজ কখন হয়? যদি সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ ছাড়া কখনোই অতিভুজ সম্ভব না। তাহলে এটাকে আবার এইভাবে বলা যায়, অতিভুজের ডেফিনিশনটা এইভাবে দেওয়া যায় যে একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজ ছাড়া কখনো অতিভুজ হয় না, আর সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুটাই অতিভুজ। তো চলো আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করি। তো ট্রাপিজিয়াম প্রথমে করবো আমরা ট্রাপিজিয়াম সিস্টেমে। চলো আমরা এটাকে, এই বাহুটাকে, এই যে এই বাহুটাকে, এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করবো, যেন এ বি আর এই যে সিডি এতটুকু সমান হয়। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, একই কালার মানে এই বাহুটা সমান। ওকে, এরপরে বলছে যে এই বাহু, এই যে বি বিন্দুতে একটি লম্ব আঁকো। এই বিন্দুতে একটা লম্ব আঁকি। কিভাবে লম্ব আঁকবো? যেন বিসি আর এখানে এই লম্বটা সমান হয়। এই যে বিসি সমান এই এখানে এতটুকু, এটা থেকে আমরা লম্ব আঁকি।
অবশ্যই এটার সমান হলো এটা, এটা নাম দিলাম ই। এই সি কমা ই যোগ করে দিই, তাহলে দেখো এটা এটা সমান, এটা এটার সমান। আর একটু কাজ করা যায়, সেটা হলো এটা এটাও যোগ করে দিই। এটা কিন্তু সমকোণ, কেন? কারণ এখানে আমরা লম্ব আছি, লম্ব আঁকলে সমকোণ সৃষ্টি হয়। তো প্রথমে বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই বি কোণটা 90 ডিগ্রি। এটা কোণ চিহ্ন দিয়ে সুন্দর করে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল, সরি যেটা এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের তো ত্রিভুজ ছিল এটা, আমরা অনেক কিছু বেশি লিখে ফেলছি, সেটাকে এবার বিবরণ দিতে হবে। এখানে অঙ্কন যতটুকু এক্সট্রা হবে ততটুকু অঙ্কনে লিখতে হয়। একটা জ্যামিতির যা বলা নেই তার বাইরে কিছু আঁকলে কি করতে হয়? অঙ্কন করতে হয়, অঙ্কনে লিখতে হয়। দেখি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সিডি হয়। ডি বিন্দুতে ডি লম্ব আঁকি, যেন বিসি সমান ডিই হয়। সি কমা ই এবং এ কমা ই যোগ করি। এতটুকু লেখা শেষ। এবার প্রমাণে চলে যাই। দেখো আমরা ফার্স্টে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি করছি। কি কি? এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সিডি ই এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? এখানে আমরা লম্ব এঁকেছিলাম, এই যেটা লম্ব আঁকলে এটা সমকোণ হয়। তাহলে প্রমাণে এই ত্রিভুজটা নিয়ে, এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডি ই এ, এখানে এ বি ওই ত্রিভুজের কার সমান? এই ত্রিভুজের এ বি ওই ত্রিভুজের সিডির সমান। এই ত্রিভুজের বিসি এই ত্রিভুজের ডিই এর সমান। এই ত্রিভুজের কোণ বি ওই ত্রিভুজের কোণ ডি এর সমান। তাহলে দেখো দুইটি বাহু একটি কোণ সমান, দুইটি বাহু একটি কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। দুইটি ত্রিভুজ সর্বসম কখন হয়? দুইটি ত্রিভুজ সর্বসম হয় চারটা শর্তে। চারটা শর্ত কি কি? আমি যদিও জ্যামিতির প্রথম লেকচারে এটা বলে দিছি, তোমরা এখানে দেখে নিও। তারপরে একবার বলে দিই যে একটি ত্রিভুজের তিনটি বাহু আর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান যদি হয়, তিনটা বাহু এই ত্রিভুজের একটা, এই ত্রিভুজের তিন বাহু ওই ত্রিভুজের তিন বাহু সমান, তাও দুটো ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজের দুইটি বাহু ওই ত্রিভুজের দুইটি বাহু সমান, এই ত্রিভুজের একটি কোণ এই ত্রিভুজের একটি কোণের সমান, তাও কি হয়? ত্রিভুজ দুইটা সর্বসম। অর্থাৎ দুইটি বাহু একটি কোণ সমান যদি হয়, ত্রিভুজ দুইটা সর্বসম। এরপর হলো যে একটি বাহু দুইটি কোণ, একটি বাহু দুইটি কোণ, একটা ত্রিভুজের একটি বাহু আর একটা ত্রিভুজের একটি বাহু সমান। একটা ত্রিভুজের প্রথম ত্রিভুজের দুইটি কোণ ওই ত্রিভুজের দুইটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে তিনটা কন্ডিশন শেষ। এখন আরেকটা আছে যেটা অনেকেই বলে না, সেটা হলো এরকম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটি বাহু সমান হলো সেই দুইটা ত্রিভুজের সর্বসম। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহু যদি সমান হয়, তাও ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে শর্ত হলো চারটা। সর্বসম মানে কি? সর্বসম মানে হলো সমান, যে এই ত্রিভুজের আর এই ত্রিভুজ সর্বসম মানে হলো দুইটা ত্রিভুজের সব কিছু সমান, বাহু সমান, কোণ সমান,
বাহুর অনুপাত সমান ইত্যাদি ইত্যাদি। তাহলে যেহেতু দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহুর সমান, এই ত্রিভুজের একটা কোণ, এই ত্রিভুজের একটা কোণের সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE, এটা সর্বসম চিহ্ন। যদি সর্বসম হয়, আগেই বলে নিছি কি হয়, সর্বসম হওয়া মানে প্রত্যেক সব কিছু সমান। আমি যদি চাই বলি যে আমি এটার সমান, ভুল হবে? হবে না। কেননা কারণ এই ত্রিভুজের সর্বসম, তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা লিখতে পারি AC সমান CE। আবার এই কোণটার সমান, কথা হচ্ছে এই কোণটা কেন এই কোণের সমান, এই কোণের সমান না কেন? কারণ আমরা বাহুটাই তো উল্টা নিচ্ছি। তুমি খেয়াল করে দেখো, এই সমকোণটা যদি এখানে নেই, একটু ঘুরাতে হবে, তাহলে এই বাহুটা পড়বে এটার উপরে, ঠিক না? একটু যদি ঘুরে দেখো, কল্পনা করে সমকোণটা আমরা ঘুরে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইটা চলে যাবে এটার উপরে, আর এইটা চলে আসবে এটার উপরে, তাহলে এই বাহুটা যাবে এটার উপরে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, উল্টা হবে সব কিছু, তাই না? এই কোণটা এটার উপরে পড়বে, আর এই কোণটা গিয়ে কার উপরে পড়বে? এটার উপরে, আর এই কোণটা এখানে যাবে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি যে এই কোণটার সমান কোণ BAC সমান কোণ DCE। আবার যদি বলি এই কোণটা কার সমান, এই কোণটা হবে এই ত্রিভুজের এই কোণের সমান, কারণ এটাকে ঘুরালে এই কোণটা গিয়ে এটার উপরে পড়বে। কোণ CED সমান কোণ ACB সমান কোণ CED। তাহলে এই কোণের সমান, এই কোণের সমান। এখন আমরা বলতে পারি যে এই কোণ তিনটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ ACB প্লাস কোণ DCE প্লাস কোণ ACE সমান 180 ডিগ্রি। খেয়াল করে দেখো, এই কোণ আর এই তিনটা কোণে যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ একই সরলরেখার উপরে। বা খেয়াল করে দেখো যে এটা মান কত, এই যে দুইটা যোগ করলে কত হবে? আচ্ছা, এটা আমরা এরকম না লিখে এরকম লিখি, কোণ ACB প্লাস এই যে DCE, এটার পরিবর্তে কোনটা যেন লেখা যায়, একটু আগে যেখানে আমরা লিখছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি এই কোণের পরিবর্তে কোন কোণ? এই কোণ BAC। দেখো এটার পরিবর্তে যে এটার সমান, তার মানে এটা মানে কি BAC লিখলাম প্লাস কোণ ACE সমান 180 ডিগ্রি। তোমরা সাইড নোটে লিখতে পারো দেখো এই কোণ সমান, আর লেখার দরকার নেই, এখানে আমরা লিখছিলাম, তোমরা একটু ব্যাক করে দেখবা। বা এটার মান কত বলো তো? ACB আর BAC, ACB এই কোণ আর BAC এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত হবে? আমি যদি 90 ডিগ্রি লিখি, ভুল হবে? মোটেও ভুল নয়। কেন নয়? কারণ এই কোণটা তো 90 ডিগ্রি, আর এই দুইটা মিলে 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি, সেটাই লিখছি। বা কোণ ACE সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অতএব কোণ ACE সমান 90 ডিগ্রি। এই জিনিসটাই তোমাদের বইতে যে এই কোণটা বলে দেয় এই কোণটা সমকোণ, বইতে সরাসরি বলা এই কোণটা সমকোণ, কিন্তু কিভাবে যে এটা সমকোণ এতটুকু বলা নেই। তোমরা এতটুকু লিখলে কোনো অসুবিধা নেই, আরো ভালো। এতটুকু অবশ্যই লেখাটা ভালো, কারণ তোমরা হুট করে বলে দিলা এটা সমান বলে দিয়ে বা ওই সমান বলে দিয়ে বলা যায় এই কোণটা সমকোণ, তোমাদের কাছে অদ্ভুত লাগে, তোমাদের বুঝতে অসুবিধা হয়। তখন তোমরা এই যে এতটুকু করার পরে দেখলা যে ACE এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি ACE এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। এতটুকু করার পরে আমরা এবার এই পুরা চিত্রটার মধ্যে চলে যাই। পুরা চিত্রটার মধ্যে কিভাবে AB কার উপর লম্ব? BD পুরোটার উপর লম্ব না, এটা হলো BD এর উপর লম্ব।
এবং ডি লম্ব হলো বিডি। দেখো তো এটাও এটার উপর লম্ব, এটাও এটার উপর লম্ব, তাহলে এত বলে আমরা বলতে পারি না এবি রেখা আর ডি রেখা সমান্তরাল। এবি এবং ডি এই দুটা কি সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ এটা তো লম্ব, এটা তো এটার উপর লম্ব, তাহলে দুইটা লম্ব রেখা পরস্পর কি থাকে? সমান্তরাল থাকে, এত সমান্তরাল। সুতরাং এ বি ডি একটি ট্রাপিজিয়াম। এবি ডি একটি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি, ট্রাপিজিয়ামের ডেফিনেশনটা কি সেটাকে জানি। ট্রাপিজিয়ামের ডেফিনেশন হলো যে একটি চতুর্ভুজের বা কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, সমান্তরাল হতে হলে অবশ্যই বিপরীত দুই পাশে রাখতে হবে, হয়তো উপরে নিচে দুইটা সমান্তরাল, নাহলে পাশে দুইটা সমান্তরাল। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এই চতুর্ভুজে যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ছোটবেলা থেকে জানি এরকম যে সমান্তরাল বাহুদের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। লিখে নেই, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল সমষ্টি গুণ সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা লিখি এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। এই যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা সেটাই লিখলাম যে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। বা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলতো? হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। এই যে বলা ছিল সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এবি আর ডি। এবি প্লাস ডি ইন্টু সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। বলতো দুইটা সমান্তরাল বাহু কত দূরত্বে আছে? এই দূরে নাকি বিডি? অবশ্যই লম্ব যে দিক দিয়ে দূরে লম্বালম্বি হয় সেই দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব এটাই হচ্ছে কি কোনো কিছুর অরিজিনাল রিয়েল দূরত্ব, লম্ব দূরত্ব। একদিক দিয়ে বাঁকা গেলে সেটা আসলে লম্ব দূরত্ব না, আর অরিজিনাল দূরত্ব না। তাহলে আমরা লিখতে পারি কোনটা? লম্ব দূরত্ব বিডি ইকুয়াল ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল। বলতো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হলো এবি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই এটার ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি, ভূমি হলো সিডি আর উচ্চতা ডি, প্লাস হাফ ইন্টু এসিই। এই যে এসিই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটা যদি সমকোণ হয় তাহলে এটা ভূমি অথবা এসি ভূমি, যেটা ধরো কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখলাম ভূমি গুণ উচ্চতা। এটা যদি ভূমি হয় এটা উচ্চতা, আর এটা ভূমি হলে এটা উচ্চতা, যে কোনো একটা লিখলে হবে। তাহলে সিই গুণ এসি বা হাফ ইন্টু এবি প্লাস ডি ইন্টু বিডি। বিডি এর পুরাটার পরিবর্তে লেখা যায় বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি ইকুয়াল সবগুলো থেকে হাফ কমন নিলাম, থাকলো কি? এবি ইন্টু বিসি প্লাস এখান থেকে হাফ কমন নিয়ে গেছি, থাকবে কি? সিডি। সিডি এর পরিবর্তে সিডি এর মান কার সমান বলতো?
সিডি এর মান হলো এবি এর সমান, তাহলে সিডি এর পরিবর্তে আমরা এবি বসিয়ে দিলাম ইনটু ডি। ডি কার সমান? এই যে ডি দেখো তো কার সমান? বিসি এর সমান, তাহলে ডি এর পরিবর্তে বিসি বসিয়ে দিলাম, প্লাস হাফ তো কমন নিয়ে গেছি, এখানে সিই। সিই কার সমান বলো? সিই দেখো আমরা কোনো এক জায়গায় লিখে রাখছিলাম উপরে যে সিইটা হলো এসি এর সমান। ওই যে সর্বসম প্রমাণ করছি, আমার তো এখানে লেখাটা নেই, সর্বসম যেখানে প্রমাণ করছি সেখানে গিয়ে দেখো যে সিই আর এসি সমান লিখছি, তাহলে আমি সিই এর পরিবর্তে লিখতে পারি এসি, আর এখানে এসি তো এসি। দুই পাশ থেকে আমরা হাফ হাফ বাদ দিয়ে দিলাম, হাফ হাফ বাদ, এখানে লেখা যায় কি এবি প্লাস ডি কার সমান? এবি তো এবি আছে, ডি কার সমান? ডি, এই যে ডি, ডি হলো বিসি এর সমান, ইনটু এখানে বিসি তো বিসি প্লাস সিডি কার সমান? এই যে সিডি, সিডি হলো এবি এর সমান। এখানে আমরা লিখতে পারি কত দেখো, এই যে এবি বিসি, এবি ইনটু বিসি, তাহলে এখানে কয়টা আছে? 2 এবি ইনটু বিসি, কয়টা? দুইটা, প্লাস এসি স্কয়ার, এই যে এসি আর এসি, এসি স্কয়ার। বা এখানে আমরা লিখতে পারি এরকম এবি প্লাস বিসি হোল স্কয়ার ইকুয়াল, এই যে এবি প্লাস বিসি, এখানে এবি প্লাস বিসি, তার মানে দুইটা থাকলে হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 2 এবি ইন্টু বিসি প্লাস এসি স্কয়ার। এটাকে যদি তোমরা সূত্র লেখো তাহলে এরকম হবে এবি স্কয়ার প্লাস 2 এবি ইন্টু বিসি প্লাস বিসি স্কয়ার। বুঝতেই পারছি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইকুয়াল 2 এবি ইন্টু বিসি প্লাস এসি স্কয়ার। এবার দেখো যে এটা আর এটা দুই পাশ থেকে কাটা, তাহলে থাকলো কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার। দেখো তো প্রমাণটা হয়েছে কিনা, আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো। অতএব এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার রুট।